ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। নতুন একটি ঘটনা নিয়ে চলে আসলাম আজ। সেই সাহায্যকারী পরীর ঘটনার দ্বিতীয় অংশ নিয়ে চলে আসলাম। ভৌতিক দুনিয়ায় এটা আমার পাঠানো 3 নম্বর ঘটনা। আর যশু ভাই, ঘটনাটির মূল লেখকের নাম হচ্ছে মোহাম্মদ জয়নুল উদ্দিন নিশাদ। এটা তার পুরো নাম। যশু ভাই, কথা না বাড়িয়ে চলে যায় ঘটনায়। গতকাল যেখানে শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকে শুরু করছি। মাসুদ ওনার বাড়িতে গিয়ে দেখলেন মহিলাটার রুমের বাইরে দরজা লাগিয়ে তার ছেলেটাকে বুকে নিয়ে গোটিসুটি হয়ে বসে আছে। মাসুদ সেখানে যেতেই মাসুদকে দেখে মহিলা বলল, বাবা তুমি এসেছো? দেখো না বাবা, সন্ধ্যার পর থেকে আমার মেয়েটা কেমন যেন ছটফট করছে, কোনোভাবে যেন ধরে রাখা যাচ্ছে না। আমি ওকে রুমের ভেতরে আটকে রেখেছি, দরজা লাগিয়ে দিয়েছি। তুমি তো আসছো, বাবা ভেতরে যাও, আমার মেয়েটাকে দেখো। মহিলার কথায় মাসুদ ভেতরে গেলেন এবং মহিলার কথায় মাসুদ দরজা খুলে ভেতরে গেলেন। ভেতরে গিয়ে মাসুদ দেখলেন মহিলাটার মেয়েটা বিছানার উপর হয়ে বসে আছে এবং চুলগুলো এলোমেলো। মাসুদ রুমে যেতে সেই মেয়েটা মাসুদের দিকে রীতিমতো ঘুরে তাকালো, আর মাসুদ দেখে মেয়েটার চোখ দুটো যেন পুরোপুরি সাদা। চোখের দিকে তাকিয়ে মনে হলো কোনো চোখের মনি নেই। সে একদম ভয়ঙ্কর এক অবস্থায় মেয়েটা বিভৎস হাসি দিল, মোটা কণ্ঠে হাসি দিল আর বলল, রে মাসুদ, তুই এসেছিস? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই নাকি বড় হুজুর হয়ে গেছিস, আমার সাথে মোকাবেলা করবি? মেয়েটার কথায় মাসুদ বুঝলেন ওর শরীরে জিনের এখন অবস্থান করছে। মেয়েটার শরীরে জিনটা ভর করে আছে। জিনটার কথায় মাসুদ খুব ঠান্ডা ভাবে বললেন, আপনি মেয়েটার পিছনে কেন লেগেছেন? বেচারি খুব গরিব এবং অসহায়। ওর মাকে দেখুন না, এদের দেখি কি আপনার একটু মায়া হচ্ছে না? আপনাকে অনেক ভালোভাবে বুঝিয়ে বলছি, এবারকে ছেড়ে চলে যান। মাসুদের কথায় জিনটা বললেন, ভয় দেখাচ্ছিস আমায়? জানিস না আমার ব্যাপারে? তো ওই পরি তোকে কিছু বলেনি? সব জেনে আমার কাছে আসলি? মরার খুব ইচ্ছা হয়েছে তোর নাকি? আমি মেয়েটাকে ছেড়ে দেব? আমি কোনোদিন যাব না ওকে ছেড়ে। আমি যাকে একবার ধরি তাকে না নিয়ে যাই না। ওকে আমি আমার কাছে নিয়ে যাব, নয়তো মেরে ফেলবো। মাসুদ তখন বলল, নিজেকে এতটা শক্তিশালী মনে করবেন না। মনে রাখবেন, শক্তির ওপরে কিন্তু শক্তি থাকে। বেশি কিছু হবার আগে মেয়েটাকে ছেড়ে চলে যান, এতে আপনারও মঙ্গল আমারও মঙ্গল। জিনটা তখন বলল, হুমকি দিচ্ছিস আমাকে? জীবিত ফিরে থাকতে পারবি না বললাম। আমাকে হুমকি দেবার আগে এখান থেকে পালা। জীবন বাঁচাতে চাইলে ভাগ এখান থেকে। কথা বলতে না বলতে পরে সেখানে এসে উপস্থিত হলেন। পরীকে দেখে জিনটা হাসতে হাসতে মাসুদকে বললেন, রে মাসুদ, তোর পরিচয় শিখাচ্ছে, খুব ভয় পেয়েছে রে। মাসুদ তখন বলল, অনেক তামাশা করছেন, এখন মেয়েটাকে ছেড়ে চলে যাবেন কিনা বলেন, সেটা বলেন। কথাটা বলেই রীতিমতো মাসুদ দোয়া পড়তে যাবে, ঠিক তখনই জিনটা বললেন, কি করছিস? থাম, আগে তোর শক্তিটাকে শেষ করি। কথাটা বলে এই জিনটা যেন মেয়েটার শরীর থেকে বেরিয়ে গেলেন। এরপর মাসুদ খেয়াল করলেন রুমের মধ্যে কেমন যেন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এবং ওমা ওমা করে শব্দ করছে। এই অবস্থায় মাসুদ কি করবে বুঝে উঠতে পারছিলেন না। এভাবে কয়েক মিনিট চলে যাবার পর সেই জিনটা সশরীরে মাসুদের সামনে হাজির হলেন। জিনটাকে দেখে ভয় যেন মাসুদের শরীরের লোম দাঁড়িয়ে গেল। জিনটার দিকে তাকিয়ে মাসুদ যেন কথা বলার শক্তি বা ভাষা সবকিছুই যেন হারিয়ে ফেলেছিল। এদিকে সেই জিনটা মাসুদের দিকে তাকিয়ে বিকট জোরে জোরে হাসি দিচ্ছিলেন আর বললেন, রে মাসুদ, ভয় পেনি? দেখ তোর পরীকে দেখ। কথাটা বলেই হাত দিয়ে রীতিমতো কি জানি ইশারা করলেন, আর সাথে সাথে পরীও চোখের সামনে উপস্থিত হলেন। কিন্তু এ কি, পরী যে শিকলে বাঁধা। বুড়িকে শিকলে বাঁধা অবস্থায় দেখে রীতিমতো মাসুদ কিছু বলতে যাবে, ঠিক তখনই সে জিনটা বললেন, দেখ তোর পরীকে দেখ, এই মুহূর্তে শিকলে বেঁধে রেখেছি। এখন বল, কি যেন বলছিলি? এখন তোর পরীর সাথে তোকেও মেরে ফেলবো। কথাটা বলে উঠলেন সেই শক্তিশালী ইফরিত জিনটা। জিনটা পরীটাকে শিকল দিয়ে বাঁধায়। আমি বললাম, পরীকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমার কথায় জিনটা তখন বললেন, তোর তেষ্টা দেখে এখনো কমেনি।
আসছিনি তো পরীকে নিয়ে আমাকে, তাছাড়া দুটো আমাকে এখন মারতে হবে। তোকে একটু পরে মেরে ফেলি, আগে তোর পরীটাকে মেরে ফেলি। কথাটা বলে সে জিন পরীটার দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই ভয়ঙ্কর রকমের আওয়াজে কয়েকটা জিন যেন উপস্থিত হলেন সেখানে। কয়েকটা জিন উপস্থিত হয়ে সেই শক্তিশালী জিনটাকে ধরে ফেললো এবং বেঁধে ফেললো। জিনটাকে বেঁধে ফেলায় সে বলতে লাগলো, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, তোদের কাউকে ছাড়বো না। এদিকে জিনগুলো তার কথায় কান না দিয়ে শিকলে বাঁধা পরীকে যেন মুক্ত করে দিলেন। পরী মুক্ত হয় মাসুদকে পরীটা বললেন, এসব কি? চলো এখান থেকে চলো, এরা কারা? মাসুদের কথায় পরী বলল, ভয় পেও না, এই জিনগুলো আমার বাবার পাঠানো, আমার বাবার জিনের সর্দার, বুঝতে পেরেছো? যাও, এখন এখন বাবা আসবে, দেখো কি হয়। পরীর কথায় মাসুদ যেন চুপ করে রইলেন। এদিকে কথা মতো ঝড়ের বেগে সেখানে পরীর বাবা জিনদের সর্দার চলে আসলেন সেখানে। জিনদের সর্দার ওখানে এসে সেই ইফরিত জিনটাকে বলল, তুমি আবার মেয়েদের ধরে রেখেছ কেন? ওকে মেরে ফেলতে চাইছি, তোমার সাহস তো কম না। আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করার আগে ওর বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত ছিল তোমার। এখন তোমার শাস্তি হবে, কঠিন শাস্তি। কথাটা বলেই পরীর বাবা ও তার সাথে আসা সেই জিনগুলো খারাপ জিনটাকে ধরে নিয়ে গেলেন। যেটাকে ধরে নিয়ে যাওয়ায় পরী মাসুদকে বলল, মাসুদ, তুমি এখন এই মহিলাকে বলে দাও তার মেয়ের আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওর একদম সুস্থ হয়ে যাবে। বাবা ওই খারাপ জিনটাকে ধরে নিয়ে গেছে, ওকে কারাগারে পাঠানো হবে। পরীর কথায় মাসুদ এবং মহিলাকে সমস্ত ঘটনা খুলে বলল। বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলেন। অন্ধকার রাত। মাসুদ ও পরী দুজনেই যেন কথা বলতে বলতে আসছে। রাস্তায় মাসুদ পরীকে বললেন, তোমার বাবা যদি সঠিক সময় না আসতো না, তাহলে যে কিছু হয়ে যেত না, ওই জিনটা তোমাকে মেরেই ফেলতো, আমাকেও মেরে ফেলতো। পরীটা তখন বলল, সেজন্যই তো তোমাকে বলেছি আমাকে জিজ্ঞেস না করে কাউকে কথা দিবা না, তুমি কারো চিকিৎসা করতে যাবো না আমাকে ছাড়া। মাসুদ তখন বলল, আমি তো আর বুঝিনি, এরপর আর এখন কখনো এমনটা হবে না, আগে থেকে তোমাকে জানাবো। পরে তখন বলল, তা না হয় জানাবা, কিন্তু আমার মনে হয় সামনে সমস্যা হতে পারে। মাসুদ তখন বলল, কি সমস্যা হবে? পরে আবারও বলল, বাবা তো আজ তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছে, কিছুক্ষণ পর বাবা আমাকে ডেকে তোমার ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করতে চাইবে। মাসুদ তখন বলল, তাই নাকি? তো তুমি কি বলবা? পরে তখন বলল, কি আর বলবো, বাবাকে সত্যিটা বলে দেবো যে তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। মাসুদ তখন বলল, তুমি কি বলো এটা? উনি রাগ করবেন না? পরে তখন বলল, সেটা তো জানি না, তবে বলে তো দেখতে হবে, আর তাছাড়া বাবা কোনো না কোনো সময় ঠিকই জেনে যেত, তাই না? মাসুদ তখন বলল, জানি না কি হবে, তা ভালো কিছু হবে না সেটা বুঝতে পারছি। আরে তুমি টেনশন নিও না, যাও তোমার বাড়িতে চলে যাও, বাড়িতে যাও, আমি বাবার সাথে কথা বলে আসছি, তোমার কাছে আসবো আবারও। কথাটা বলেই যেন পরি চলে গেল। এদিকে পরি চলে যাওয়ার পর মাসুদ বাড়িতে চলে এলেন। মাসুদ রাত করে রীতিমতো বাড়িতে ফেরায় ওর মা বলল, বাবা বাবা মাসুদ, কোথা থেকে ফেললি? রাত বেরাতে বাইরে না গেলে হয় না বাবা। মাসুদ তখন বলল, আমি তো এমনি এমনি যাইনি, জানোই তো আমি জিন পরিতারণার কাজ করি, সেই কাজের জন্য বাইরে গিয়েছিলাম মা। মা তখন বলল, আমার তো অনেক ভয় হয় বাবা, কখন না জানি তোর কি হয়ে যায়। মাসুদ তখন বলল, মা আমার সাথে তো পরি আছে, তুমি কোনো চিন্তা করো না, ভয় পেও না, চিন্তার কিচ্ছু নেই, আমার কিছু হবে না আল্লাহর রহমতে। মা তখন বলল, ঠিক আছে বাবা, রাত অনেক হয়েছে, ঘুমা। কথাটা বলেই মাসুদের মা তার রুমে চলে গেলেন। এদিকে মাসুদ কিছুক্ষণের মধ্যেই যেন ঘুমিয়ে পড়লেন। এই ঘটনার দুদিনে রীতিমতো মাসুদের কাছে আর পরীরা আসেনি। পরে দুদিন না আসার কারণে মাসুদ চিন্তিত হয়ে পরীরা অপেক্ষা করতে লাগলেন। এভাবে একদিন দুদিন কেটে যায়, 7টা দিন কেটে যায়, এবং এক রাতে মাসুদের কাছে সেই পরীটা আসলো। পরী আসতেই মাসুদ বলল, এই পরী, তুমি কোথায় ছিলে 7টা দিন? হ্যাঁ, তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার, তুমি জানো? তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? মাসুদের কথার জবাবে পরী মন খারাপ করে বলল, যা ভেবেছিলাম তাই হয়েছে, বাবা তোমার আমার ব্যাপারে অনেক রেগে গেছেন, আমাকে তোমার কাছে আসতে দিতেন না, আমি কি আর তোমাকে বাবা মেনে নেবে না মাসুদ? মাসুদ বলল, ও, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন কি করব? কি আর করবো? ভুলে যাও, ভুলে যাও আমাকে, এটাই ভালো হবে, ভুলে যাবো।
ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া এতটা সহজ? পরি তখন বলল, কিছু করার নেই, ভুলে যাও। আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি মাসুদ, আর কখনো আসবো না। পরি বলল, মানে কি? পরি কি করছো, কি করছো এসব? পরি তখন বলল, যেটা বলার সেটাই বললাম, আমি চলে যাই, ভালো থেকো। কথাটা বলেই পরি যেন চলে যেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর পেছনে মাসুদের দিকে ঘুরে বললেন, ওই আমি চলে যাচ্ছি, পেছন থেকে ডাকবা না, অনুরোধ করবা না, এই তাহলে তোমার ভালোবাসা? মাসুদ তখন বলল, আর দেখে কি হবে বলো, তোমার বাবা তো আমাকে মেনে নেয়নি, তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এখন আর কি করবো বলো? পরি তখন বললো, আরে বলো, তোমাকে বোকা বানালাম। কেমন ভাবে বোকা হলে বলো তো? মাসুদ তখন বললো, মানে কি, কিসের বোকা? পরি তখন বললো, আরে আমার বাবা তোমাকে মেনে নিয়েছে। তাই নাকি? হ্যাঁ সত্যি, আমি যেটা ভয় পেয়েছিলাম বাবা কথা শুনে রাগ করবে কিনা, কিন্তু বাবা কিচ্ছু বলো না, শুধু বললো তোমরা মানুষ, তোমাকে যেন জোর করে কোনো কিছু না করে, জোর করে ভালোবাসা বা বিয়ে কোনোটাই সম্ভব নয়। পরে তখন বললো, ও আমি তো ভয় পেয়ে গেছিলাম জানো, ভাবছিলাম সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কষ্ট হচ্ছিল অনেক। তোর বোকা, আমি তোমাকে ছাড়া কোথায় যাব, আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। মাসুদ তখন বলল, তোমার বাবাকে কি বলেছো, আমাকে ভালোবাসো? হ্যাঁ বলেছি, তোমাকে অনেক ভালোবাসি, অনেক। মাসুদ ও পরীর কথার মাঝে মাসুদের মা সেখানে উপস্থিত হলেন, এবং মাসুদ ওর মাকে দেখে পরীকে বলল, পরী মা আসছে, চলে যাও। কিন্তু মাসুদের কথায় পরী না গিয়ে উল্টো করে বললেন, না যাব না, আমি আজ মাকে দেখা দিব, কথা বলবো। এই কথা বলতে না বলতে মাসুদের মা রুমে এসে উপস্থিত হলো, পরীর দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে রইলেন। এটা দেখে মাসুদ বললেন, কি হলো মা, এভাবে তাকিয়ে আছে কেন? মাসুদের কথায় ওর মা বলল, বাবা মাসুদ, এই কি তাহলে সে পরী? মাসুদ তখন বলল, হ্যাঁ মা, ওই সে পরী। পরী তখন বলল, কেমন আছেন মা? মা তখন বলল, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দর, তুমি আসলে সুন্দরী পরী, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি পরীকে দেখছি। পরী তখন বলল, কি যে বলেন না মা। মা তখন বলল, যা বলি সত্য বলি, তুমি খুব সুন্দর। তা মা, তুমি কিছু খাবে? এই গরিব মায়ের ঘরে তেমন কিছু তো নেই। পরে তখন বললো, না আমি কিছু খাবো না, আমি খুব ভালো আছি। আচ্ছা মাসুদ, আজ আমি চলে যাব, কাল দেখা হবে, ভালো থাকবেন মা। কথাটা বলেই পরে যেন চলে গেলেন। পরে চলে যাওয়ার পর মাসুদ এবং মাসুদের মা দুজনে ঘুমিয়ে পড়লেন। এভাবে পরি এবং মাসুদের মাঝে কেটে গেল কয়েকটা দিন পর এক রাতে পরি মাসুদের কাছে আসলেন, এবং পরির আশায় তাদের মাঝে অনেক কথা হলো, দুজনেই গল্প গুজব করলো, ভালোবাসার কথা বললো। কথা বলার একটা সময় মাসুদ পরিকে বলল, আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। পরি তখন বলল, কি কথা? মাসুদ বলল, আমি না এখন অনেক আমল জানি, আমার পরিচিত কবিরাজ আমাকে শিখিয়েছে, আমি ওনার কাছ থেকে কিছু শিখেছি। পরি তখন বলল, আরে তাই নাকি, কবে শিখলে এসব? মাসুদ বলল, কিছুদিন হলো, তোমাকে বুঝতে দিইনি, এখন থেকে কোনো জিন পরি ছাড়াতে আরো সহজ হবে। আমি এখন অনেক দোয়া কালাম আমল সব জানি, তুমি তো আছোই, এখন কোনো শক্তিশালী জিন পরি আসলে আমাদের সাথে পারবে না, একদম পারবে না। পরি তখন বলল, হ্যাঁ তাই, তা তুমি কি শিখলা বলো দেখি? মাসুদ তখন বলল, বলবো না, করে দেখাবো, প্রমাণ দিব। পরি তখন বলল, তাই? আমার কবিরাজ, ঠিক আছে যাও, প্রমাণ দাও, কি প্রমাণ দিবা বলো? মাসুদ তখন বলল, তুমি তো পরি তাই না, আমি তোমাকে আটকাবো, দেখবা। পরি তখন বলল, হ্যাঁ দেখাও, দেখি কিভাবে আটকাতে পারো। পরীর কথায় মাসুদ চোখ বন্ধ করে বিড়ি করে কি যেন বলতে লাগলো। পরীর হাতে ছুরিটা যেন পরিয়ে দিলেন, এবং ছুরিটা পরাতে পরি মাসুদকে বললেন, এটা কিসের ছুরি, কেমন অদ্ভুত, আর আমাকে আড়ালে এমন লাগছে কেন? মাসুদ তখন বলল, এটা আমার ক্ষমতা, আমার কাজ আমি শুরু করে দিয়েছি, তুমি চাইলে চুরিটা খুলতে পারবে না। পরি তখন বলল, আচ্ছা তাই তো, আমি তো চুরিটা খুলতে পারছি না। মাসুদ, কি করলা, এটা খুলতে পারছি না কেন, তুমি খুলে দাও। মাসুদ তখন বলল, না খুলবো না। পরি তখন বলল, মাসুদ আমার কষ্ট হচ্ছে, খুলে দাও। মাসুদ তখন বলল, খুলে দেওয়ার জন্য তোমাকে তো আর পরিয়ে দিইনি। পরি তখন বলল, মজা করো না, আমার কেমন যেন লাগছে, খুলে দাও না। মাসুদ তখন বলল, সরি পরি, এইটা আমি খুলবো না, কারণ আজ থেকে আমি তোমাকে বন্দি করলাম। পরি তখন বলল, মানে মাসুদ তুমি কি বলছিস সব? মাসুদ তখন বলল, যা বলছি সত্যি বলছি পরি, এখন থেকে তুমি আমার কাছে বন্দি।
পরি তখন বলল, মাসুদ এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, এটা খুলে বললাম। না, না খুললে কি করবা? আমি তোমাকে বন্দি করেছি। কেন করছি জানো? কারণ এখান থেকে তোমাকে নিয়ে যা ইচ্ছে হয় তাই করব। আমি একজন কবিরাজ, কবিরাজের কাছে গিয়ে তন্ত্রমন্ত্র শিখেছি। সরি পরি, তোমার মাসুদ আর আগের মাসুদ নাই। আমার অনেক টাকা দরকার, অনেক, তাই তোমাকে বন্দি করলাম। এখন থেকে আমি যা বলবো তাই করবা। তোমার ইচ্ছা করুক আর না করুক, কিছু করার নেই এখানে। পরি বলল, মাসুদ এটা কি সত্যি? তুমি? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাহলে এসব কি হলো? মাসুদ তখন বলল, আমি তোমায় কখনো ভালোবাসিনি, সব অভিনয় করেছি। তোমাকে বন্দি না করলে তোমার বাবা যে কোনো সময় তোমাকে আমার কাছে নিয়ে দিত না। এখন তুমি বন্দি, এখন তোমার বাবা চাইলেও তোমাকে নিয়ে যেতে পারবে না। মাসুদের এমন আজগুবি কথায় পরি যেন অবাক হয়ে গেল, তার দিকে তাকিয়ে রইল এবং কান্না ভরা চোখে বলে উঠলেন, হায় রে বেঈমান, এই তাহলে তোমার ভালোবাসা! তোমার জন্য আমি আমার রাজ্য ছেড়েছি, সব সময় তোমার আশেপাশে ছিলাম, প্রতিদান এভাবে দিলাম? মাসুদ তখন বলল, আমি এসব আবেগ টাবেগ শুনতে চাইনি, এত কথা না বলে এখন চলে যাও, আমি ডাকলে চলে এসো। একটা কথা মনে রেখো, তুমি আসতে না চাইলেও আসতে কিন্তু হবে, কারণ তুমি আমার কাছে বন্দি। মাসুদের কথায় পরি কিছু না বলে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার পর মাসুদ পরীকে তার ইচ্ছা মতো তার বিরুদ্ধে কাজ করিয়ে নিত। এভাবে যেন দিন চলতে লাগলো। একদিন মাসুদ একটা ছেলেকে দেখতে যান, ছেলেটাকে ডাইনি ধরেছে। মাসুদ ছেলেটার কাছে গেছেন ডাইনিকে ছাড়াতে। মাসুদ সেখানে গিয়ে পরীকে স্মরণ করলেন। মাসুদের ডাকে পরি সেখানে উপস্থিত হন। পরি আসতে মাসুদ বললেন, এই ছেলেটাকে ডাইনি ধরেছে, আমি ডাইনি ছেলেটাকে শরীরে হাজির করি, তুমি ওকে তাড়িয়ে দাও, নয়তো কিন্তু মেরে ফেলো। ঠিক আছে? আচ্ছা, নয়তো মেরে ফেলো। পরি তখন বলল, না আমি করতে পারবো না, কারণ ডাইনি অনেক বয়স্ক একজন ডাইনি, আমার থেকে ওনার শক্তি অনেক বেশি। মাসুদ তখন বলল, আমি না শুনতে চাইনি, কিন্তু কিভাবে তারাবা তুমি জানো, লড়াই করো ওনার সাথে। পরি তখন বলল, আমাকে কি মারার জন্য এসব বলছো? হ্যাঁ? মাসুদ তখন বলল, না, মারার জন্য কেন বলবো, উনি ডাইনি হলে তো বৃদ্ধ হয়ে গেছে, তাই না? আর তুমি এখন যুবতী। আমি কোনো কথা শুনতে চাইনি, আমি ডাইনিকে ছেলেটার শরীরে হাজির করছি, তুমি যুদ্ধ করো। কথাটা বলেই মাসুদ তার ছেলের শরীরে রীতিমতো ডাইনিটাকে হাজির করলো। ডাইনিটা হাজির হলে শুরু হয়ে গেল এবং পরি আর ডাইনির ভয়াবহ যুদ্ধ। এবং বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পরে সেই ডাইনি সেখান থেকে পালিয়ে গেল। যুদ্ধে পরাজিত হয়ে গেলেও অনেক বাজেভাবে আহত হলো এবং ডাইনি পালিয়ে যাওয়ায় মাসুদ তার কাজ শেষ করে বাড়িতে চলে গেলেন। মাসুদের সাথে পরিও চলে যান মাসুদের বাড়িতে গিয়ে মাসুদ বলল, তোমার তো অনেকটা কেটে গেছে, অনেক আঘাত পেয়েছো। পরি তখন বলল, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না বেঈমান, আমি মরি কি বাঁচি সেটা তোমাকে দেখতে হবে না। কতবার করে না করার পরেও আমাকে ওই ডাইনির মাধ্যমে যুদ্ধ করালে। মাসুদ তখন বলল, আমার তো সুনাম লাগবে, সবাই যেন আমাকে এক নামে চিনে। তুমি অসুস্থ, নিজের যত্ন নাও, ঠিক হয়ে যাবে, কাল এসো। মাসুদের কথায় পরি কিছু না বলে চলে গেলেন। এই ঘটনার পরের দিন মাসুদ পরীকে স্মরণ করলেন। পরি বেশ অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় পরি মাসুদের কাছে মাসুদের বাড়িতে আসতে দেখলেন বাড়িতে অনেক লোকজন। হঠাৎ মাসুদের বাড়িতে এত মানুষ কেন? ওদিকে মাসুদ দিকে তাকাতে দেখলেন মাসুদ কান্না করছে। এই অবস্থায় পরি একটা মেয়ের রূপ নিয়ে বাড়িতে সবার মাঝে ঢুকে পড়লেন। পরি সবার মাঝে ঢুকতেই একটা দুঃখজনক ঘটনা, মাসুদের মা মারা গেছেন। মাসুদের মাকে পরি অনেক সম্মান করত, নিজের মায়ের মতো করে দেখত। তিনি মারা যাওয়াতে পরির মনটা যেন খারাপ হয়ে যায়। মাসুদের মা মারা যাওয়ার বেশ কিছুক্ষণ পর ওনার জন্য জানাজার ব্যবস্থা করা হলো এবং একটা সময় কবর দেওয়া হলো। এই ঘটনার রাতের বেলা মাসুদ একা পরীকে ডাকলো এবং মাসুদের ডাকে পরি আসতেই মাসুদ যেন কান্না করতে করতে বলল, মা ছাড়া তো আমার কেউ ছিল না, সেই মাকে হারিয়ে ফেললাম, আমি যে একা হয়ে গেলাম। মাসুদের কথায় পরি বলল, তোমার মাকে মা বলে ডেকেছি, ওনার জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু তোমার জন্য আমার একটু মন খারাপ হয় না। আমার ভালোবাসা নিয়ে প্রতারণা করেছো, ধোঁকা দিয়েছো আমাকে। তোমার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়, তোমার জন্য আমার পরিবারের সাথে দেখা করতে পারি না। ভালোবাসা নিয়ে ছলনা না করলেও পারতে। মাসুদ তখন বলল, আমি যা করেছি ঠিক করেছি, তাছাড়া তুমি তো আমার কাছে আছোই তো, তাই না? তোমাকে বন্দি করতে আর মাটিতে পুঁতে রাখিনি। পরি তখন বলল, সেটা করতা, ভালোবেসে যে ধোঁকা দিতে পারে সে এটা কেন করতে পারবে না? আমার কষ্ট যা হওয়ার তো হয়ে গেছে, মনের কষ্ট হয়েছে, তার সাথে থাকার চেয়ে না থাকাই ভালো।
মাসুদ তখন বলল, উফ, তুমি চুপ করো তো, দেখছো না আমার মনটা খারাপ, বাকি চলে যাও, দরকার হলে আমি তোমাকে ডাক দেবো। কথাটা বলে মাসুদ ঘুরে তাকালেন, এদিকে পরি চলে গেলেন। এই ঘটনা 3 দিন পর মাসুদ পরীকে আবারও ডাকলেন এবং মাসুদের ডাকে পরি যেন আবারও আসলো। মাসুদ বলল, আজ রাতে একটা কাজ করতে হবে, একটা মহিলাকে পেশার জিন ধরেছে, ওকে ছাড়তে হবে, বুঝতে পেরেছ? পরে তখন বললো, না জেনে শুনে কোথায় যাব, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি, একটু পর আসছি। কথাটা বলেই পরি চলে গেল। আর কিছুক্ষণ পর ফিরে এলো। মাসুদ, এই কাজটা করা যাবে না, তুমি ওনাকে না করে দাও। মাসুদ তখন বললো, কেন, কি হয়েছে? না করবো কেন? ওই মহিলার স্বামী আমাকে 1 লাখ টাকা দিবে বলেছে, এই কাজটা না করা যাবে না মানে বুঝলাম না। পরি তখন বললো, আরে তুমি বুঝতে পারছো না কেন? ওই মহিলাটাকে 3টা জিনে ধরেছে, আমি একটা পড়ি, আমি 3টা জিনের সাথে একা পারবো না। মাসুদ তখন বললো, পারতে হবে, তুমি চেষ্টা করে দেখো, পারবা তুমি। পরি তখন বললো, আমি পারবো না, এর থেকে মরা ভালো, মেরে ফেলো আমাকে। মাসুদ তখন বললো, আমি দোয়া কালাম জানি, তোমার কিছু হবে না, তুমি আমার সাথে চলো না, আজ রাতে যাবা, এইটাই শেষ কথা। মাসুদকে এত কিছু বোঝানোর পরে মাসুদ বুঝতে পারছে না, নিজের ভালোবাসার মানুষ এতটা পরিবর্তন দেখে পরি অবাক হয়ে গেল। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাতে পরি মাসুদের সাথে চলে গেলেন সেই বাড়িতে। সেই বাড়িতে যাবার পর পরি আবারও মাসুদকে বলল, মাসুদ, তোমাকে আবারও সাবধান করছি, চলো এখান থেকে। এইবারের মেয়েটার সাথে একটা না 3টা জিন আছে, সেগুলো খুব ভয়াবহ খারাপ জিন। কিন্তু পরের কোনো কথায় যেন মাসুদ কিছুই বলল না এবং মাসুদ বলল, একবার যেহেতু আসছি, কাজ তো করেই যাব। পরি তখন বলল, ঠিক আছে, তুমি যদি আমার মৃত্যু চাও তাহলে কাজ শুরু করো। পরির এমন কথায় মাসুদের একটু যেন মন করলো না। মাসুদ উল্টো সে বাড়িতে যাওয়ার পর ওদিকে বললেন, জেনে তারা মেয়েটার সামনে আসতে, এবং মাসুদের কথায় মেয়েটার সামনে আসলো এবং মাসুদ ঢোকা শুরু করলেন। মাসুদ মেয়েটার শরীরে সে 3টা পিশাচ জিনদের হাজির করার চেষ্টা করলেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সেই মেয়েটার শরীরে সে পিশাচ জিনটা যেন হাজির হলেন। পিশাচ জিনটা হাজির হয়ে মাসুদের উপরে প্রচন্ড রেগে বললেন, তোর সাহস তো কম না, ওর সাথে থাকা পড়ে কি আমাদের ব্যাপারে তো কিছু বলেনি, সব জেনে শুনে এখানে এসে আমাকে হাজির করলি, তোর কোনো ক্ষমতা নেই, তোর কোনো ক্ষমা নেই। কথাটা বলেই সেই 3টা জিন মাসুদের উপরে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই পরি এসে মাসুদের সামনে দাঁড়ালেন। পরির সামনে দাঁড়ানোর ফলে সেই পিশাচ জিনটা প্রচন্ড রেগে পরির উপরে আক্রমণ করলেন এবং মাসুদ কিছু বুঝে ওঠার আগেই শীতমতো সেই জিনটা সে পরীকে মেরে আহত করে সেখান থেকে চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর সে পরি আহত অবস্থায় মাসুদ পরীকে তার বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আসার পর মাসুদ বললেন, তুমি ঠিক আছো তো? পরি তখন বলল, আমাকে দেখে কি মনে হচ্ছে? তোমাকে একটা কথা বলি, আমাকে ভাবে কষ্ট দেওয়াচ্ছে, মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না, মেরে ফেলো আমাকে। পরির এমন কথায় মাসুদ কিছুক্ষণ চুপ করে পরির কাছাকাছি গিয়ে পরির হাতটা শক্ত করে সে পরির চুড়িটা যেন খুলে ফেললেন আর বললেন, তুমি এখন মুক্ত, যাও, তোমাকে ছেড়ে দিলাম। পরি তখন বলল, হঠাৎ কি হলো, খারাপ মানুষটা ভালো হয়ে গেল যে? মাসুদ তখন বলল, সেটা তোমাকে জানতে হবে না, তুমি মুক্ত, এখান থেকে চলে যাও, নইলে কিন্তু আবারও বন্দি করবো। মাসুদের এমন কথায় পরে রেগে গিয়ে মাসুদকে প্রচন্ড আঘাত করলেন। পরির আঘাতে মাসুদ ছিটকে পড়লেন, মাটিতে জ্ঞান হারিয়ে ফেললেন। মাসুদ জ্ঞান হারানোর পর পরি সেখান থেকে চলে গেলেন তার রাজ্যে, তার বাবা মার কাছে। পরিও তার বাবা মার কাছে চলে যাওয়ার পর ওর মা বাবা বললেন, মা বাবা তোমরা কেমন আছো? এতদিন আমার জন্য চিন্তা করছিল, আমি এসে গেছি। জানো বাবা, একটা খারাপ ছেলের পাল্লায় পড়েছিলাম, সে ছেলেটা আমাকে বন্দি করে রেখেছিল, ভেবেছিলাম ভালোবাসে, কিন্তু আসলে বেঈমান। আজ মুক্ত করেছে, আঘাত করেছি তাকে, জানি না বেঁচে আছে কিনা, এতক্ষণ হয়তো বা ওকে হাসপাতালে নিয়ে গেছে কেউ। পরের কথায় ওর বাবা বললেন, কাজটা তুই ঠিক করিসনি মা, একদম ঠিক করিসনি। পরি তখন বলল, মানে কি বলো? যে আমাকে বন্দি করে আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে সে ভালো কি করে হয়, আর আমি কাজটা ভালো করিনি মানে? বাবা তখন বললেন, কারণ মাসুদ নির্দোষ, ওর কোনো দোষ নেই মা। পরি তখন বলল, মানে কি বাবা, কি বলতে চাও, তুমি কি লুকাচ্ছ? বাবা তখন বললেন, হ্যাঁ মা, এতদিন লুকিয়েছি, কিন্তু আর লুকাবো না। আসলে মাসুদ তোকে ইচ্ছে করে বন্দি করেনি, আমি ওকে বাধ্য করেছিলাম তোকে বন্দি করবার জন্য। তোকে যে চুরি পড়িয়ে বন্দি করেছিল না, সেটা আমার দেয়া চুরি। পরি তখন বলল, কি বাবা, কি বলছো তুমি এসব? কেন বলছো, বলো না।
পরীর কথায় ওর বাবা মাথা নিচু করে বলতে শুরু করলেন। পরীর বাবাজি ভাইয়া বললেন, শোনো মা, আমার বাবা মানে তোর দাদা মানুষের হাতে মারা গেছে। সে তখন থেকে আমার মানুষদের প্রতি প্রচন্ড রাগ আর ঘৃণা ছিল। আমি মানুষদের দেখতে পারি না, ওদেরকে বিশ্বাস করতে পারি না। যে মানুষদের দেখতে পারি না সেই মানুষকে পছন্দ করলি কিভাবে, ভালোবাসলি কিভাবে বলতো? তুই যখন আমাকে মাসুদের কথা বলি না, আমি তখন তোর উপর প্রচন্ড রাগ করতে পারতাম, রাগে তোকে বন্দি করতে পারতাম, কিন্তু আমি এসব কিচ্ছু করিনি। এসব করে তোকে আটকানো যেত না, তাই আমি খেলাটা অন্যরকম ভাবে খেললাম। আমি মাসুদকে বলেছিলাম তোকে যেন বন্দি করে, তোর ইচ্ছার বিরুদ্ধে তোকে দিয়ে কাজ করে, কিন্তু তুই ওকে যেন ভুল বুঝে চলে যাস। মাসুদ সেটা শুরুতে একেবারে রাজি হচ্ছিল না। পরে আমি ওর মাকে বেড়ে ফেলার ভয় দেখাই, তখন মাসুদ রাজি হয়ে যায়। তোকে বন্দি করে নানা রকম কাজ করাতে থাকে। এদিকে তুই ও মাসুদকে ভুলতে বসেছিস, বুঝেছিস? জানিস মা, একবার চীনের আক্রমণ তুই আহত হয়েছিলি, মনে আছে? তখন মাসুদ তোকে কিছু বুঝতে না দিলেও আমার কাছে সে অনেক কেঁদেছে, অনেক। মাসুদ আমাকে অনেক অনুরোধ করেছে তোকে নিয়ে যেন জোরপূর্বক কিছু না করায়, কিন্তু আমি মাসুদের কথা শুনিনি। আমি মাসুদকে বলি তোর যতই কষ্ট হোক না কেন তোকে দিয়ে যেন কাজটা করানো হয়। কিছুদিন আগে মাসুদের মা মারা গেছিল, মনে আছে? আসলে মাসুদের মা এমনি মারা যায়নি, ওনাকে ভয় দেখে বেড়া ফেলা হয়েছে। মাসুদ তোকে দিয়ে কাজ করাতে চাচ্ছিল না, তাই আমি জিনকে পাঠিয়ে দিই মাসুদের মাকে ভয় দেখাতে, যেন মাসুদ ওর মায়ের কথা ভেবে কথা মতো তোকে কষ্ট দেয়। কিন্তু জিন মাসুদের সামনে এসে প্রচন্ড বেশি ভয়ঙ্কর রূপ দেখাতে মা রীতিমতো ভয়ই মারা যান। মাসুদের মায়ের মৃত্যুর জন্য আমরা দায়ী। পরি তখন বলল, কি কি বলো? মাসুদের মা তাহলে এমনি মারা যায়নি? তোমরা তাকে মেরে ফেলেছো? এমন একটা জঘন্য কাজ কিভাবে করলে? পরীর কথায় ওর মা বলল, অন্যায় করে ফেলেছি। আসলে একজনের অপরাধের জন্য সবাইকে খারাপ ভাবা ঠিক নয়, সব মানুষ তো খারাপ না। তো শেষবার যখন 3টা পিশাচ জিনের হাতে আহত হলি না, তখন মাসুদ আমার কাছে এসে পা ধরে অনেক কেঁদেছিল। মাসুদ তার কষ্ট সহ্য করতে পারছিল না। মাসুদ আমাকে বলল ওকে যেন আমি মেরে ফেলি, তাও যেন তোকে দিয়ে কাজটা না করে। মাসুদের এমন কান্না এবং ভালো ব্যবহারে আমি বুঝতে পারি আমার কথায় মাসুদ তোকে মুক্ত করে দিয়েছে, আর তুই মুক্ত হয়ে মাসুদকে আক্রমণ করলি। জানি না সেটা বেঁচে আছে কিনা নাকি মারা গেছে। পরে তখন বলল, এখন কেন এসব বলছো? তোমার তো লজ্জা হওয়া উচিত বাবা। আমি মানুষ চিন্তা ভুল করি না, মাসুদকেও চিন্তা আমি ভুল করিনি। ও ভালো মানুষ ছিল, তোমার কারণে ওকে এত বড় ভুল বুঝেছি আমি। বাবা তখন বললেন, আমি তো প্রথমে বুঝতে পারিনি, কি করবো বল? বাবাকে নিজের চোখের সামনে মরতে দেখেছি না। পরি তখন বলল, এখন আমি কি করবো বাবা, তুমি বলে দাও। কি করবি সেটা একটু পর বলছি, আমাকে ওয়েট কর। পরি তখন বলল, কিসের ওয়েট করবো, কিসের কথা বলছো? বাবা তখন বললেন, তোকে যে জিনটা যে 3টা আঘাত করেছিল না, ওদের ধরে নিয়ে আসতে বলেছি। ওদের সাহস কেমনে হয় তোর উপর আঘাত করতে? ওরা কি জানে না তো জিন সর্দারের মেয়ে? পরীর বাবার কথা শেষ হতে না হতে কয়েকটা জিন সে 3টা জিনকে ধরে নিয়ে আসলো। জিন 3টাকে ধরে নিয়ে আসার সাথে সাথে সেই জিন 3টা পরীর বাবার পা রীতিমতো ধরে মাফ চাইতে থাকে। ওরা বলল, সর্দার আমাদেরকে মাফ করে দিন, আমাদেরই ভুল, আমরা খোঁজ না নিয়ে আপনার মেয়ের উপরে আঘাত করেছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন, আর কখনো এমনটা হবে না। জিন 3টার আকুতি মিনতির পর পরীর বাবা বললেন, ঠিক আছে, এবারের জন্য তোমাদের মাফ করে দিলাম। তোরা আমার জিন গোষ্ঠীর উপরে কখনো ঝগড়া মারামারিতে জড়াবে না, আর তোরা 3জন মিলে যে মেয়েটাকে ধরেছিস না সেই মেয়েটাকে ছেড়ে যাবি, বুঝতে পেরেছিস? পরীর বাবার কথা সেই জিনটা যেন রাজি হয়ে গেল এবং সেখান থেকে চলে গেল। এদিকে ওরা চলে যাওয়ার পর পরী বলল, আমার এখন যেতে হবে, আমি মাসুদকে আঘাত করেছি, ও জ্ঞান হারিয়ে ফেলেছে, জানি না কেমন আছে ও। পরীর বাবা বলল, ঠিক আছে মা, যা দেখ কেমন আছো। বাবার কথায় পরী আবারও চলে আসলেন মাসুদের কাছে এবং পরী মাসুদের বাড়িতে এসে দেখলেন বাড়িতে মাসুদ নেই। এদিকে মাসুদ খোঁজ না পেয়ে পরী একটা মেয়ের রূপে মাসুদের বাড়ির পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা
এইটা মাসুদের বাড়ি না? মাসুদের বাড়িতে নেই কেন? পরীর কথায় ওনারা বললেন মাসুদ তো অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। মাসুদ হাসপাতালে ভর্তি কথাটা শুনে দম ফিরে পেল পরী, কারণ পরীর ভাবনা ছিল যে ওর আঘাতে আবার মাসুদ মারা যায়নি তো। পরী ওনাদের কাছে হাসপাতালের ঠিকানা নিয়ে চলে গেল সেই হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখলেন মাসুদ শুয়ে আছে বেডে, অনেক অসুস্থ। লোক দুজন পাশে থাকায় পরী তার রূপে মানুষের কাছে আসতে পারে না। এমন অবস্থায় সে পরীটা সেই নার্সকে নিয়ে গেলে তার রাজ্যে নার্সটাকে ঘুম পাড়িয়ে সেই নার্সের রূপ নিয়ে আসলেন হাসপাতালে এসে মাসুদের দেখাশোনা করতে লাগলেন। পরে নার্স রূপে হাসপাতালে মাসুদের খেয়াল করতে লাগলেন। মাসুদের পাশ থেকে যেন সেই লোক দুটো যেন চলে গেলেন। তখনই পরী পাশের মাসুদের কাছে এসে বসে পড়লেন আর বললেন, মাসুদ, আপনার শরীর এখন কেমন কেমন ফিল হয়? মাসুদ তখন বলল, আগের থেকে একটু ভালো। পরে তখন বললো, চিন্তা করবেন না, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন, আপনার শরীরে আঘাতের দাগগুলো শুকিয়ে যাবে। মাসুদ তখন বলল, শরীরের দাগ শুকিয়ে গেল, বনের দাগ তো শুকাবে না। পরে তখন বলল, কিন্তু কেন? আপনাকে কেউ কষ্ট দিয়েছে বুঝি? মাসুদ তখন বলল, না, কেউ কষ্ট দেয়নি। কষ্টে যার জীবন ঘেরা, তাকে কে কষ্ট দেবে? পরে তখন বলল, বুঝতে পারছি, আপনার আপনজন মনে হয় আপনাকে কষ্ট দিয়েছে, সেই জন্য আপনি অনেক কষ্ট পেয়ে হাসপাতালে ভর্তি, তাই না? মাসুদ তখন বলল, আপনজন এবং ভালোবাসা মানুষকে আঘাতে কষ্ট লাগে না, কষ্ট লাগে আচার আচরণ ভুল বুঝে দূরে সরে যাবার কারণে। মাসুদের এমন কথায় পরীর চোখ যেন ছলছল করতে লাগলো, এই বুঝিয়ে কেঁদে ফেলবে। পরীর এমন ভাবসাব দেখে মাসুদ বলল, আচ্ছা, আমাকে আর কয়দিন থাকতে হবে হাসপাতালে? পরী তখন বলল, যতদিন না পুরোপুরি সুস্থ হন ততদিন। মাসুদ তখন বলল, কেন যে বাড়া গেলাম না, ওকে হারিয়ে তো বেঁচে থেকেও মরে গেছি। পরী তখন বলল, কার কথা বলছেন? আমার ভালোবাসা, আমার পরীর কথা বলছি। মাসুদের কথায় পরী নিজেকে আর আটকাতে না পেরে কেঁদে ফেললেন। নার্স রূপে পরী কেঁদে ফেলায় মাসুদ পরীর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন আমার কথায়? আপনি সত্যি কি নার্স নাকি অন্য কেউ? পরী তখন বলল, অন্য কেউ হতে যাব, কিন্তু কেন? আমি নার্স। না, আপনার আবেগের কথা চোখে পানি আমার সন্দেহ হচ্ছে, না করে বলেন না, আপনি কে? আপনি কি আমার পরী? মাসুদের কথায় পরী যেন চুপ করে রইলেন। এদিকে মাসুদের তখন বুঝতে বাকি রইল না যে সে সত্যি পরী নার্স রূপে তার সামনে এসেছে। পরী নার্স রূপে আছে আর মাসুদ বললেন, পরী, তুমি এই রূপে এসেছো কেন? কি করব? কোন মুখ নিয়ে তোমার সামনে আসো বলো? তুমি আমার বাবার কথা আমাকে বন্দি করে কষ্ট দিয়েছো, আমি না জেনে তোমাকে অনেক খারাপ কিন্তু আঘাত করেছিলাম। মাসুদ তখন বলল, ও, তোমার বাবা তোমার নিশ্চয়ই সবকিছু খুলে বলেছে, তাই না? ওরে তখন বললো, হ্যাঁ মাসুদ, সবকিছু খুলে বলেছে। কেন আগে বলোনি? আমার বাবার কথা এসব করছো, বলো না। মাসুদ তখন বলল, তোমার বাবার হুকুম ছিল, আমিও আমার মা তোমার বাবার কাছে গিয়েছিলাম। পরে তোমার বাবা আমাকে মেনে নেবে না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। মাসুদের কথায় পরী বলল, কে বলেছে মেনে নেবে না? বাবা তোমাকে মেনে নিয়েছে মাসুদ, বাবা ওনার ভুল বুঝতে পেরেছে, বাবা আমাকে সব ঘটনা বলেছে। মাসুদ তখন বলল, কি, তোমার বাবা আমাকে মেনে নিয়েছে? এটা কি সত্যি? পরে তখন বলল, হ্যাঁ মাসুদ, বাবা তোমার কথা মেনে নিয়েছে, বিশ্বাস করো, কিন্তু বাবা ওনার নিজের ভুল বুঝতে পেরেছে। পরীও মাসুদের কথার মাঝখানে সেখানে পরীর মা বাবা যেন চলে আসলেন। পরীর মা বাবা সেখানে এসে বললেন, হ্যাঁ রে বাবা, আমরা বুঝতে পেরেছি, আসলে সব মানুষ তার খারাপ হয় না, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি সত্যিকারের প্রেমিক, তোমার মধ্যে সত্যিকারের মায়া মমতা ভালোবাসা আছে। আমি বাবা না বুঝে তোমাকে অনেক জোর করে আমার মেয়েকে বন্দি করেছি, আর সবচেয়ে কষ্টের বিষয়, তোমার মা মারা যাবার পেছনে আমাদেরই হাত ছিল, না জেনে ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিও। মাসুদ তখন বলল, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই অনেক। বড়দের মাফ চাইতে হয় না, বড়রা ভুল বুঝতে পারলে ভালো পথে ফিরে আসলে মাফ এমনিতেই হয়ে যায়। আমার মতো কখনো কারো উপরে জুলুম বা অত্যাচার করবেন না, আপনার কাছে এটাই চাওয়া। মাসুদের কথায় পরীর মা বাবা খুশি হয়ে সেখানে হাসি মুখে চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর মাসুদ কষ্ট করে উঠে বসলো। ও ভাগো, মরে গেলাম তো, শরীরে অনেক ব্যথা, এই নার্স ম্যাডাম আমার শরীরটা একটু টিপে দেন তো। পরী তখন বলল, আমি কি নার্স? আমাকে নার্স বলে কেন?
আমি তোমার পড়ি, মনে থাকবে তো? মাসুদ তখন বলল, ও তুমি তো নার্সের রূপে আসছিলা, এই জন্য নার্সটা কোথায়? হ্যাঁ। পরে তখন বললো, ওকে ঘুম পাড়িয়ে আমার রাজ্যে রেখে আসছি। মাসুদ তখন বললো, তাই নাকি? যাও ওকে নিয়ে আসো আর আমাকে বাড়িতে নিয়ে যাও, এখানে আর ভালো লাগছে না। মাসুদের কথায় পড়ি সেই নার্সকে আবারও হুশে এসে রেখে আসলেন আর মাসুদের কথা মতো মাসুদের বাড়িতে চলে গেলেন। মাসুদের বাড়িতে যাওয়ার পর পরই মাসুদের যত্ন করতে লাগলেন। এভাবেই কিছুদিন পর মাসুদ আগের মতো সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পর অনেকে আসতো সে মাসুদের সাহায্য চাইতে। মাসুদ পরীর মাধ্যমে অনেককে সাহায্য করতে লাগলেন। এভাবে পরী এবং মাসুদের দুজনের ভালোবাসা ফিরে পাওয়ায় খুব সুন্দর এবং মধুর ভাবে কাটতে লাগলো তাদের দিনগুলো। ভালোবাসার মানুষকে আপন করে পাবার সুখ আর কোথাও হয় না, তেমনি ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কেউ বোঝে না। মাসুদ এবং পরীর ভালোবাসা গল্পটা এখানেই শেষ হয়। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। গল্পটা এখানে শেষ করলাম। যশু ভাই, ঘটনা ভালো লাগলে বা গল্পটা ভালো লাগলে জানাবেন। আর এই গল্পের পুরোপুরি লেখক জয়নাল উদ্দিন নিশাত, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। আর এই ঘটনাটি পুরোটা শ্রোতাদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের হৃদয় খান ভাই। হোয়াট এ বিউটিফুল স্টোরি। স্টোরিটা অনেক সুন্দর ছিল, কিউট একটা স্টোরি ছিল। ইটস নট হরফাইড স্টোরি, বাট খুবই কিউট একটা স্টোরি ছিল। আমি বিলিভ করি যে স্টোরি যে মানে সবসময় যে হরর হতে হবে, অনেক বেশি ভীতিকর হতে হবে, তেমনটা না হলেও কিছু স্টোরি আছে যেগুলো আসলে মনের ভাব প্রকাশ করে দেয়, মানুষের ভেতরটা যেন আর একটু নরম করে দেয়। খুব সুন্দর একটা স্টোরি ছিল ভাই, সত্যি মনের মতো একটা স্টোরি ছিল। প্রথমবারের মতো এখানে পরের স্টোরি শেয়ার করলাম, ভালো লাগলো ভৌতিক দুনিয়ার। আশা করছি ভৌতিক দুনিয়ার সবার কাছে স্টোরি ভালো লেগেছে। আর ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়ে যাবে। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করবেন। এবং এই বলে ভৌতিক দুনিয়া আজকের এপিসোড শেষ করছি। শেষ করার আগে আবারও বলছি, ইনশাল্লাহ আমরা কিন্তু নিশাত ভাইয়ের আরো অনেক ঘটনা শুনবো। এটা তো কেমন শুরুয়াত বলা যেতে পারে হৃদয় খান ভাইয়ের। এরপর পরের আরেকটা স্টোরি আপনাদের জন্য অপেক্ষা করছি, ইনশাল্লাহ সেটাও আমি শেয়ার করবো আগামীকাল। এবং দারুণ দারুণ সব স্টোরি আপনারা শুনবেন, পরের ঘটনা শুনবেন। এর আগে যেমন জিনের প্রতিশোধের ঘটনা শুনেছিলেন, অভিশপ্ত সেই গ্রামের দ্বিতীয় পর্ব শুনবেন আপনারা। মানে দারুণ দারুণ সব স্টোরি কিন্তু আসছে ভৌতিক দুনিয়ায়। সো ভৌতিক দুনিয়া কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে মানে প্রিমিয়ারটা শেয়ার করে যখন প্রিমিয়ার হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি সরাসরি আজকের মতো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।